আমি অপরাজিতা। আসলে আমাদের ইমেজটাই এরকম হয়ে আছে, লোকে ধরেই নেয় পুলিশের ছোলে 18-র জায়গায় 36 ঘাট। সবাই বলো তো এটা কিসের ছবি? আপেলের ছবি। আবার বলো তো। আচ্ছা তাহলে বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ কমলা লেবুর ছবি। আবার বলো। এবার গুলশান মন্টেসরের
ফাউন্ডার টিচার মন্দিরা সেনগুপ্তকে কিছু বলার জন্য এখানে আসার অনুরোধ করছি। নকশা কাটা বুনন জুড়ে জীবন খেলা ঘর ভাঙি গড়ি ছবি আঁকি জুড়ি আপন পর ছোট ছোট প্রাণে জীবনের মানে খুঁজে চলি প্রতিদিন আধার পেরিয়ে রং মশাল জ্বালাবই একদিন আলে আলোর লুকোচুরি খেলা আলে আলোর লুকোচুরি খেলা অন্তবিহীন চলা অনেক কান্না বুকে চেপে রেখে জীবনের কথা বলা জীবনের কথা বলা ছিন্ন বিনার তার বেঁধে নিয়ে জীবনের গান বাঁধা ছিন্ন বিনার তার বেঁধে নিয়ে জীবনের গান বাঁধা ভাঙা ভেলায় সাজিয়ে ভাষায় টুকরো প্রেমেরই কবিতা ঝড় ঝঞ্ঝা যতই আসুক আসুক যতই বাধা ঝড় ঝঞ্ঝা যতই আসুক আসুক যতই বাধা তবুও আমি জিতে যাব আমি অপরাজিতা উপস্থিত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেখতে দেখতে এতগুলো বছর পার হয়ে আসলাম আমরা। আমাদের গুলশান মন্টেসরির আজ ৭ম বার্ষিকী অনুষ্ঠান। প্রতিবারের মতো আপনাদের সকলকে আমার সাথে পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ।
আপনারা সকলে আমার সাথে থেকে যে শক্তি আর সাহস আমাকে দিয়েছেন, তার ঋণ আমি বা আমার স্কুল কোনোদিনই শোধ করতে পারবে না। এই স্কুল তৈরির আগে থেকে আজকের দিন পর্যন্ত যারা শুধু আমার সাথে থেকে আমাকে উৎসাহই দেননি, আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, আমাকে লড়াই করার শক্তি দিয়েছেন, তারা সবাই প্রত্যেকের এই গুলশান মন্টেসরির অংশ। আমি একা নই। গুলশান মন্টেসরি একটা ছোট নাম, ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে একটা ছোট স্কুল, কিন্তু আমার কাছে এর থেকে বড় আর কিছুই নেই। এটা শুধু আমার স্কুল নয়, এটা আমার জীবন, আমার স্বপ্ন, আমার লড়াই। যে লড়াইয়ে আমি পেয়েছি এমন কিছু মানুষের সান্নিধ্য, তাদের নিঃস্বার্থ সাহায্য, যার জন্য তাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। আই বুড়ো কার্তিক, আত্মীয় অনাত্মীয় এমন সকল মানুষকে পাশে পেয়েছি বলেই এই স্বপ্ন আমার পূরণ হয়েছে। এই কঠিন পথটা পার হতে পেরেছি। গুলশান মন্টেসরি আগামী দিনেও একইভাবে আপনাদেরকে পাশে পাবে, এটাই আমার আশা। আপনাদের সবার আশীর্বাদ এবং শুভকামনা আমাদের সাথে থাকুক, এটাই আমার প্রার্থনা। আরো একবার সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। নমস্কার। এবার গুলশান মন্টেসরির ছোট্ট সদস্য আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে। এবার গুলশান মন্টেসরির একজন ছোট্ট সদস্য আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে। ডাক্তারবাবুর এতক্ষণে আসার সময় হলো? কি করবো বলো, হাজারটা ঝামেলা একটা কেসে আটকা পড়েছিল। হাজারটার মধ্যে এটাও কি একটা? মানে হাজার ঝামেলার মধ্যে আমিও কি একটা? সেটাই যদি বলো, আমার কিন্তু একটা প্রশ্ন আছে। কি? ওই যে ওইখানে দাঁড়িয়ে বলেছিলেন আত্মীয় অনাত্মীয় সব মানুষের কথা, তো আমি কোন ধরে বললাম?
যে তলে নিজেকে রাখলে এখন আর কথা বলো না। মামি কাকির কিন্তু ঘাড়ে ব্যথা ধরে যাচ্ছে। কোথায়? দেখো কোথায়? ডাকছিস কেন? তুই রান্না করে কি করছিস? কটা ফিশ ফ্রাই বাঁচলো সেটা গুনছিলাম। ইস, আমার একদমই খেয়াল নেই। তোরা তো এখনো কেউ খাসনি না? এটা খারাপ হয় না? তোমার তো এখনো খাওয়া হয়নি। সেই কখন হাসপাতাল থেকে এসেছো, খাওয়া নেই, কিছুই নেই। হ্যাঁ, সেটাই তো দেখছি। প্রধান অতিথির কপালেই খাবার জুটছে না, বাকিদের যে কি হবে। কিন্তু খাবেটা কখন? আমাদের প্রধান অতিথি তো চেয়ার টেবিল গোছাতে ব্যস্ত। ইন্দিরা, কি করছিস? রাখ রাখ, রেখে দে, আমি করে দিচ্ছি, রেখে দে। ক্লাসরুমে টাঙিয়ে দিয়ে আসি। তুই পারবি না, এটা দে আমাকে। তুই বরং সবার খাবার ব্যবস্থা কর। দিদি, তুই পারবি আর আমি পারবো না? ইন্দি, তুই মনে হয় দিদির কথাটা বুঝিসনি, তাই না? আরে তোর দিদির কাছে তো তুই এখনো সেই ছোট্ট ভিতু ভিতু ইন্দি আছিস। তাহলে তুই কি করে এত বড় ছবিটা টানাবি? কি এমন বড় হয়েছে? ইন্দিরা, রাখ রাখ, আমি আসছি। পড়াশোনা কেমন চলছে? মন দিয়ে পড়াশোনা করছিস তো, না এই স্কুল স্কুল করে নিজের ভবিষ্যৎটাকেই নষ্ট করছিস? না, পড়াশোনাও চলছে। হাই স্কুলের জন্য করবে না, এই স্কুলের জন্যই তো এত কিছু। ও, তা অবশ্য ঠিক। তাহলে সবকিছু ঠিকঠাক চলছে। মাঝখান থেকে দাদার বাড়িটাই চেনা যাচ্ছে না। সব ফার্নিচার টার্নিচার পাল্টে সব আধুনিক। জিনিসগুলো পুরনো হয়ে গিয়েছিল, তাই দিদি বদলে ফেলেছে। এই কৌশিক দা, তুমি রাখো, আমি সব করছি। দিদির ট্রেনিং এ এক একটা যা হয়েছে না, কথাবার্তা ছিঁড়ি দেখো। সাবধানে। ডান দিকে একটু বাঁকা মনে হচ্ছে না? এইবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখানে এসে দেখ। আচ্ছা, ঠিক আছে। কিরে, কার ছবি টাঙাচ্ছি? দাদার নিশ্চয়ই। ও, নজরুল আর রোকেয়া। বাবা, যেই যত্ন করে টানাচ্ছিলি, আমি তো ভাবলাম যে বাবার ছবি লাগাচ্ছিস। বাবার ছবি তো ও ঘরে থাকে মার সাথে, তুমিও তো দেখেছো। না না, কথা সেটা নয় মন্দি। বাবার বাড়িতে এত সুন্দর একটা স্কুল করলি, আর বাবার একটা ছবি তোর এই ঘরে টাঙানো উচিত ছিল না মা? কাকা কাকি, তোমরা তো এখনো খাওনি না? বেলা তো প্রায় পড়ে এলো। ইন্দি, জানা খাবার ব্যবস্থা কর তাড়াতাড়ি। আচ্ছা দিদি। না,
তোর বাবার নাম রক্ষার জন্যে তোর একটা কিছু করা উচিত ছিল মন্দি। স্কুলের নামটাও রাখলি, কেমন অদ্ভুত। তোর একটা কিছু করা উচিত রে মা, বাবার নামটা রক্ষার জন্য। তাই যদি বলো কাকা, আমি তো বাবার মেয়ে সন্তান, সেই দায়িত্ব তো আমার না, সুনন্দর। ওটা সুনন্দর ডিপার্টমেন্ট। সেটা মেয়ে সন্তানের দায়িত্ব না কেন বলছিস? মেয়েরা বিয়ে করে পরে ঘরে চলে যায় বলে? কিন্তু তুই তো আর বিয়ে টিয়ে করছিস না, আর পরের ঘরে যাওয়ার মতো বয়স কি তোর আছে? সারা জীবন এই বাড়িটা ভোগ দখল করবি, কিন্তু দায়িত্ব নিবি না। তাই যদি বলো কাকিমা, তাহলে তো বলতে হয় এটা তো বাবার বাড়ি না, দাদুর। তোমাদের বাড়িটাও তো দাদু। দাদু দুটো বাড়ি করে দুই ছেলেকে দিয়ে গেছে। আর নাম রক্ষার কথা বলছো, বাবাও তো দাদুর নাম রক্ষার জন্য কিছু করেনি, আর কাকাও তো দাদুর নাম রক্ষার জন্য কিছু না করেই তার ভোগ দখল করছে। তাহলে শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ কেন কাকিমা? দিদি তুই এখানে? কি হয়েছে চন্দা? বাইরে কিছু কানে আসছে না তোর? নন্দার গলা না? দেখ তাড়াতাড়ি বাইরে চল, দেখ ছেলেটা দাদা কি করছে। চল চল। যাচ্ছি তো। না চল 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 তাড়াতাড়ি চল। যাচ্ছি না সন্ধ্যা, ছাড়, পড়ে যাচ্ছি তো। যাচ্ছি তো তোর সাথে, চল। তোমার ভাইজি এটা কি কথা শুনিয়ে গেল? দুটা টাকা ইনকাম করে বলে খুব অহংকার হয়েছে। দাঁড়াও না, একটা বার সুযোগ পাই, আমিও ছাড়বো না। সামনে দাঁড়িয়ে মুখের উপরে অপমান করে গেল। মাসিমা, কে মাসিমা? তুই মাসিমা। এই ধরা খেয়ে গেল। তুই মাসিমা, তুই মাসিমা। এই পড়ে যাবি তো, এই ব্যথা। দাঁড়া বলছি। দাঁড়া। মাসিমা, কে মাসিমা? আহা, কি হচ্ছে নাকি? শোনো না, একদম দাঁড়া এখানে। নন্দা দিদি, নন্দা, পড়ে যাবি তো। দাঁড়া দাঁড়া বলছি এখানে। কি হচ্ছে নাকি সুনন্দ? মাসিমা, কে মাসিমা? কে তুই মাসিমা? তুই তুই সুনন্দ এখানে দাঁড়া বলছি। নন্দা লেগে যাবে, দাঁড়া। তুই জানিস না দাদা আজ আমায় কি বলেছে? কি বলেছে? বলেছে শাড়ি পরাতে আমাকে নাকি মাসিমা মাসিমা দেখাচ্ছে। তো মাসিমাই তো। সুনন্দ, দিদি আমি কিন্তু দাদাকে দেখে নেবো বলে দিচ্ছি। আমি বলছি, শাড়ি পরে তোকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ রে, তোকে খুব সুন্দর লাগছে, একদম মাসিমাদের মতো। দেখলি দিদি দেখলি? দাঁড়া দেখাচ্ছি। একদম লেগে যাবে। সুনন্দ একদম ভালো হচ্ছে না। উফ বাবা, গলা পর্যন্ত খেয়ে ফেলেছি। সুষমার মায়ের হাতের রান্না। ওর ভরসাতেই তো এত বড় আয়োজনটা প্রতি বছর পার হয়ে যায়। যাক, সব ভালো ভালো মিটে গেল। এত টেনশন হয় এটা নিয়ে? সবই তো মিটলো মন্দির, এবার আসল কাজটা সেরে ফেল। কোন কাজটা? উফ ধন্যি মেয়ে। আরে বাবা, কাজ তো একটাই বাকি। অভিজিৎকে ভালো মানুষ পেয়ে আর কতদিন অপেক্ষা করাবি? এবার বিয়ের কাজটা সেরে ফেল। বিয়ে? হঠাৎ? হঠাৎ কেন? রাত দিন তুই একই কথা বলছি। এটাকে কি বলে জানিস? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই।
সবই জানো বৌদি। বিয়ে যদি করার হতো সেটা তো আমি কবেই করতে পারতাম। করিনি একটাই কারণে, আমার দায়িত্ব। ওরা একটু বড় হোক, সুনন্দটা নিজে পায়ে দাঁড়াক, তারপর তো আমার ছুটি। আচ্ছা, ছুটি না হয় নাই নিলি, অন্তত দায়িত্বটা তো ভাগ করে নিতে পারিস। অনেকদিন তো নিজে নিজেই দায়িত্ব পালন করলি। না বৌদি, আমার ভাই বোনের দায়িত্ব শুধুমাত্র আমার একার। সেটা আমি অন্য আরেকজনের ঘাড়ে তুলে দিতে পারবো না। নিজেকে উপোস রেখে এই শুকনো দায়িত্ব আর কতদিন পালন করবি? মোটেই আমার দায়িত্ব শুকনো না, এর আলাদা একটা মজা আছে। কথায় কথা বাড়ে মন্দি, কিন্তু এভাবে জীবনটা কিভাবে কাটবে তোর? কেন বৌদি, কাটবার জিনিসের অভাব কি? ছুরি, কাঁচি, দা, বটি, কত কিছুই তো আছে। রসিকতা করিস না মন্দি, তুই ভালো করে বুঝতে পারছিস আমি কি বলছি। মামি কাকিমা সবাই কোথায় গেল বলো তো বৌদি? কথা ঘোরাচ্ছিস না? ইন্দিরাকে জন্মদিনে? ওরে বাবা, আরে ইন্দি, এটা কি তোর কোনো বন্ধু দিয়েছে? কোনো ছেলে বন্ধু? না। লজ্জা পাচ্ছিস কেন? কলেজে বন্ধুরা একটা দুইটা উপহার দিতেই পারে। তোর কলেজে তো ছেলেরাও পড়ে, তাই না? ইন্দি, ইন্দি বল না, বইটা তোকে কে দিয়েছে? অভিতা। তাই তো বলি দিদি, ছেলে বন্ধু টন্ধুর কথা শুনে ওরা লজ্জা পাবে কেন? ছোট থেকে বাড়িতে যা দেখেছে এসব তো ওদের কাছে কোন ডাল ভাত হয়ে যাওয়ার কথা। আচ্ছা, অভিজিৎ কি রোজ আসে তোদের বাড়িতে? মানে চেম্বারে টেম্বারে যায় না? তোমরা একই কথা রোজ রোজ কেন বলো? ভালো লাগে? ওরে বাবা, মেয়ের মেজাজ দেখো। থাক বাবা, আমরা আর তোকে লজ্জায় ফেলবো না। অবশ্যই সে ব্যবস্থা তো তোর দিদি করেই রেখেছে। চলেন দিদি, আমরা আপামনির সাথে একটু গল্প করে আসি। চলেন দিদি, চলেন চলেন। আমরা কিছু বুঝি না, মেয়ের মেজাজ দেখেছেন? এক একজনের তেজ দেখবে, বাবা রে বাবা। কাকিমা, মামি, তোমরা এখনো শোনি? শুতেই তো গিয়েছিলাম রে, কিন্তু তোর বোন তো আমাদের উপর গোসা হয়ে গেল। ও মা, সে কি? দাঁড়াও আমি দেখছি। থাক থাক, ছেলে মানুষ তো, তুই ওকে কিছু বলিস না। এই বয়সে একটু একটু রাগ করেই থাকে। এটাকে তো দেখে মনে হচ্ছে বেশ দামি।
স্কুল থেকে তাহলে ভালোই টাকা কামাচ্ছিস তাই না? সে আর বলতে, আজকাল তো এক একজন নার্সারি স্কুল দিয়ে লাল হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, এক একটা বাচ্চার বাবা মার কাছ থেকে কত টাকা করে বেতন নিতে পারে? হ্যাঁ রে মন্দি, তুই বল না, এক একটা বাচ্চার বাবা মার কাছ থেকে কত টাকা করে নিচ্ছিস বেতন? খুব বেশি না মামি, আমার স্কুলে তো মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা আসে, খুব বেশি বেতন নিলে আমাদের তো চলবে না। আর কেউ খুব বেশি বেতন দিয়ে এখানে আসবেই বা কেন? খুব পাকা মাস্টারনি হয়েছিস তাই না? এত কথা বললি, আসল কথাটাই চেপে গেলি। এসব স্কুলে ছেলে মেয়েদেরকে কেন যে বাপ মা পাঠায় সে কথাটাই আমি বুঝি না। আমার চোখকে ফাঁকি দেওয়া অত সোজা না। এই দেখ মন্দি, যতই চেষ্টা করিস পাকা চুলকে কি আর লুকিয়ে রাখা যায়? এই যে